ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের টেট স্পেশাল জ্যামিতি ক্লাস। তা টেটের জন্য তোমরা জানো যে জ্যামিতি একটা খুব ইম্পর্টেন্ট টপিক। তা আজকে তোমাদের যাদের দুর্বলতা আছে অঙ্কে তাদের জন্য স্পেশাল ক্লাস, তাই একটুকু স্কিপ না করে পুরো জ্যামিতি একদম বেসিক থেকে শিখতে থাকো। দেখো, টেটের জন্য যে জ্যামিতিগুলো জানতে হবে, সবার আগে আমাদের জ্যামিতি যেটা আমরা জানি বাংলায় বলে কি জ্যামিতি, আর ইংরেজিতে কি বলা হয় জিওমেট্রি, তাই তো। জিওমেট্রি, এই জিওমেট্রি কথাটা এসে দুটো গ্রিক শব্দ থেকে। এটা দুটো গ্রিক শব্দ, একটা হচ্ছে জিও আর একটা মেট্রিটা এসে কোথা থেকে, মেট্রন থেকে। কোথা থেকে, মেট্রন। এবার জিও কথার অর্থ হচ্ছে ভূমি, জিও কথার অর্থ কি ভূমি মানে জমি, আর মেট্রন কথার অর্থ হচ্ছে পরিমাপ করা। কি করা, পরিমাপ করা মানে মাপা বা মেজারমেন্ট করা, তাই তো। তাহলে জিওমেট্রি কথাটা উদ্ভব হয়েছে ভূমি পরিমাপ করা, অর্থাৎ জমির ক্ষেত্রফল পরিমাপ করা। তাহলে জিওমেট্রি কথার অর্থ হচ্ছে ভূমির পরিমাপ, ভূমির পরিমাপ করা। মাথায় রাখতে হবে জিওমেট্রি কথাটা গ্রিক শব্দ এসছে, গ্রিক শব্দ থেকে জিও আর মেট্রন থেকে এসছে। জিও মানে ভূমি আর মেট্রিটা এসছে মেট্রন, যার অর্থ পরিমাপ করা। তাহলে জিওমেট্রি কথার অর্থ কি, গ্রিক ভাষায় জিওমেট্রি কথার অর্থ ভূমির পরিমাপ। একদম পরিষ্কার। তাহলে চলো এই জ্যামিতি মানে কি সেটা জেনে গেলা, গ্রিক শব্দ থেকে এসছে, এটা আমাদের একদম পরিষ্কার। এইবার দেখি এই যে জ্যামিতি আমরা যে শিখবো, এই জ্যামিতিতে কি হয়, আমাদের কি কি বিষয় জানতে হবে। সর্বপ্রথম কোন দেশ এই জ্যামিতির ব্যবহার শুরু করেছিল? একটা হচ্ছে মেসোপটেমিয়া, নাম শুনেছো? মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া এরা, আর তার সাথে হচ্ছে মিশরীয়রা। মিশরীয়রা এরা কিন্তু কি করেছিল, মিশরীয় এরা প্রথমে কিন্তু এই জ্যামিতির ব্যবহার শুরু করেছিল। তাহলে যদি বলে যে জ্যামিতির ব্যবহার কারা প্রথম শুরু করেছিল, রাইট আনসার হবে কিন্তু মেসোপটেমিয়া ও মিশরে প্রথম জ্যামিতির ব্যবহার শুরু হয়। এবার মিশরে জ্যামিতি ব্যবহার শুরু হলো কেন? আমরা জানি মিশরে কি আছে, পিরামিড আছে। এই পিরামিডের উচ্চতা বা হাইট মাপার জন্য কিন্তু সর্বপ্রথম এই জ্যামিতির ব্যবহার করা হয়। এটা কে করেছিল? থ্যালেস বলে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, তিনি কিন্তু করেছিলেন। এই থ্যালেস পিরামিডের উচ্চতা নির্ণয় করার জন্য জ্যামিতিকে কাজে লাগিয়েছিলেন। ঠিক আছে, এই থ্যালেসেরই কিন্তু স্টুডেন্ট ছিল পিথাগোরাস। মাথায় রেখে দাও, যে পিথাগোরাসের উপপাদ্য আমরা পড়ি, সেই পিথাগোরাস কিন্তু এই থ্যালেসেরই কি ছিল, স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল, তাই তো। তাহলে চলো, মিশরীয়রা বা মেসোপটেমিয়া প্রথম কিন্তু জ্যামিতির ব্যবহার শুরু হয়। পিরামিডের উচ্চতা মাপার জন্য কে করেছিলেন? থ্যালেস। মাথায় রেখো কিন্তু বিষয়গুলো। এইবার ভারতীয়রা কিন্তু প্রথম যে জ্যামিতি পড়বে সেটার জন্য একটা বই ছিল। বইটার নাম কি? শুল্ব সূত্র। কি নাম? শুল্ব সূত্র। এই বইটা কি নাম? শুল্ব সূত্র। সূত্র, এই বইটাতে কিন্তু ভারতীয়রা প্রথম কিন্তু জ্যামিতি পড়তে পারে, মানে জ্যামিতির প্রথম বই ভারতীয়দের হিসাবে এটা হচ্ছে শুল্ব সূত্র। ভারতের প্রথম জ্যামিতির বইয়ের নাম শুল্ব সূত্র। বিষয়গুলো কিন্তু একদম নোট ডাউন করতে করতে চলো, টেট একদম জ্যামিতি ক্লিয়ার হয়ে যাবে। চলে আসো, তারপরে আমরা দেখি এইবার যে জ্যামিতি যখন আমরা শিখবো, জ্যামিতিতে কিন্তু প্রথমে একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে মাত্রা। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কি? মাত্রা, বা যাকে ইংরেজিতে বলা হয় ডাইমেনশন। কি বলা হয়? ডাইমেনশন বা মাত্রা। ধরো তুমি খাতার মধ্যে একটা বই আঁকলে, এটা একটা বইয়ের ছবি, তাহলে এই বইটা দেখতে এক পাশ থেকে দেখতে কেমন লাগছে? এটা একটা দেখতে আয়তক্ষেত্রের মতো লাগছে, তাই তো। তাহলে এর একটা লম্বা বাহু দৈর্ঘ্য আর একটা প্রস্থ, কিন্তু উচ্চতাটা নেই। দেখো হাত দিলে কি উঁচু লাগছে? না। তাহলে এর শুধু দুটো জিনিস আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আছে আর একটা কি আছে? প্রস্থ আছে। এছাড়া কিছু আছে? না, নেই। তাহলে এটাই হচ্ছে দুটো মাত্রা, একটা মাত্রা দৈর্ঘ্য আর একটা মাত্রা প্রস্থ। কিন্তু কিন্তু আমি যদি এবার একটা সরাসরি বাস্তব বই নিয়ে নিই, তাহলে এর কিন্তু তিনটে মাত্রা হবে। কি কি? একটা দেখো হবে দৈর্ঘ্য, এই দেখো বইটা লম্বা, এটা এই দেখো বইটা লম্বা, এটা এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে বইটা চওড়া, এটা হচ্ছে প্রস্থ। এই যে এটা হচ্ছে প্রস্থ, আর বইটা যতটা মোটা এটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে এই
বাস্তব যে বইটা দেখতে পাচ্ছি এই বইটার কিন্তু তিনটা মাত্রা, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা প্রস্থ আর একটা উচ্চতা। তাহলে এই তিন মাত্রা, তাহলে মাত্রা ক রকমের হয়? দু মাত্রা আর তিন মাত্রা, মানে একটা হয় দ্বিমাত্রিক বস্তু, কি হয়? একটা হয় দ্বিমাত্রিক বস্তু, আর কিছু বস্তু আছে কি ত্রিমাত্রিক বস্তু। ত্রিমাত্রিক বস্তু, তাই তো? দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক বস্তু কারা? তুমি যে খাতায় বা বোর্ডে আঁকছো যেটা, সেটা হচ্ছে দ্বিমাত্রিক বস্তু, কারণ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নেই, দুটো মাত্রা, একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ। কিন্তু যেটা বাস্তব বই, ধরো এবার যদি আমি ছবিটা এরকম করে আঁকার চেষ্টা করি, তাহলে দেখে মনে হবে যেন বইটার কিছুটা হাইটও আছে বা উচ্চতাও আছে। দেখো, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ আর এটা উচ্চতা, দেখে মনে হচ্ছে যেন কিছুটা উঁচু হয়ে আছে। কিন্তু বাস্তব যে বস্তুগুলো, যাদের আমরা ঘন বস্তু বলি, সেগুলো কিন্তু সব ত্রিমাত্রিক বস্তু, তিনটা মাত্রা আছে। একটা কি আছে? দৈর্ঘ্য, একটা আছে প্রস্থ, আর একটা কি আছে? উচ্চতা। এই তিনটা মাত্রা, পরিষ্কার? তাহলে মাত্রা কয় রকম হয়? দুটো মাত্রা থাকলে দ্বিমাত্রিক বস্তু, তিনটা মাত্রা থাকলে হয় ত্রিমাত্রিক বস্তু। ক্লিয়ার একদম মাত্রাটা? এইবার যে জ্যামিতির একদম শুরু হবে, সেখানে আমরা সবার প্রথম জ্যামিতিক যে বস্তুটা, তার নাম কি? সেটার নাম কিন্তু বিন্দু। ফার্স্ট শুরু হয় কাকে দিয়ে জ্যামিতি? সেটা হচ্ছে একটা মাত্র বিন্দু দিয়ে। বিন্দু কি জিনিস? বিন্দু কি জিনিস? এই দেখো বিন্দু, আমরা যখন বলছি বিন্দু বা পয়েন্ট, সেটা কি? এই যেটা হচ্ছে বিন্দু। আমি একটা শুধু ডট ফেলে দিলাম আর পাশে লিখে দিলাম এ, তার মানে এটার নাম কি? এ বিন্দু। বিন্দুর তিনটে বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখো। এক, বিন্দুর কি কি আছে, কি কি নেই। দেখো, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি বিন্দুর আছে? না, নেই। বিন্দুর কোনো দৈর্ঘ্য হয় না। প্রস্থ, বিন্দুর কি কোনো প্রস্থ আছে? না, নেই। আচ্ছা, বিন্দুর কি কোনো উচ্চতা আছে? নেই, উচ্চতাও নেই। তাহলে কি আছে? শুধুমাত্র যেটা আছে সেটা বিন্দুর কেবলমাত্র অবস্থান আছে, একটা জায়গায় অবস্থিত হয়, কোনো একটা তলে অবস্থিত হয়। তাহলে এটাকে বলি আমরা বিন্দু। বিন্দু দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, আর কিচ্ছু নেই বিন্দু। এইবার বিন্দুটা একটা তলে অবস্থান করে। দেখো, তুমি যদি চোখ বন্ধ করে এরকম করে হাত বোলাও এই বোর্ডে, তাহলে কেমন লাগবে? একটা সমান অংশ, তাই তো? সমান জায়গা। এই সমান জায়গাটাই, এই তলটাকে, এটাকে বলা হয় তল। যার উপরে হাত বোলানো যায় সেটা তল। আর যদি সমান হয়, মসৃণ হয়, সেই তলকে বলে সমতল। আর যেটা একটু এবড়ো খেবড়ো, এলো মেলো, ভাঙা ইটের টুকরো বা কোনো একটা এবড়ো খেবড়ো ভাঙাচোরা রাস্তা, তার উপর দিয়ে হাত বোলালে এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো, এটা হচ্ছে বক্রতল। তাহলে এটা হচ্ছে সমতল, যার উপর তলটা একদম সমান। আর বক্রতল হলে যে এরকম 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 হবে, তার উপর তলটা বক্রতল। ভাঙা রাস্তা, তাই না? এবড়ো খেবড়ো রাস্তা বক্রতল, আর একদম মসৃণ রাস্তা সেটা একটা সমতল। বেশ, তাহলে আমাদের তল সম্পর্কে আইডিয়া হয়ে গেল, বিন্দু সম্পর্কেও আমরা কিন্তু জেনে গেলাম। এইবার বিন্দু যখন জানলে, বিন্দু দিয়ে আর কিছু বিষয় জেনে রাখো। কি? ধরো তোমাকে বললো যে ভাই একটা বিন্দু দেওয়া আছে, তুমি এই একটা বিন্দুকে কাজে লাগিয়ে কতগুলো সরল রেখা আঁকতে পারবে। তাহলে আগে জানতে হবে একটু রেখাটা জেনে নিই। এই রেখা হচ্ছে এরকম করে চলছে, একটা সোজা লাইন, এদিকেও অনির্দিষ্ট এদিকেও অনির্দিষ্ট, চলছে চলছে, কোনো শেষ নেই। এটা হচ্ছে একটা রেখা, এটাকে কি বলবো? রেখা। এবার রেখাটা যদি একটা সমান জায়গার বা সমতলের উপরে টানা হয়, তখন তাকে বলা হয় সরল রেখা। কি বলে? সরল রেখা। একটা সমান জায়গা বা কোনো সমতলের উপরে তুমি একটা লাইন টানলে, তাহলে তাকে বলবো সরল রেখা। আর যদি তলটা বক্রতল হয়, তখন হবে বক্ররেখা। বক্ররেখা কোথায় হয়? একটা বক্র তলের ওপরে যে রেখাটা টানা হয়, সেটা এবড়ো খেবড়ো হয়, তাই তো? ঢেউ খেলানো হয়, তাকে বলে বক্ররেখা। তাহলে রেখা কয় প্রকার? সরল রেখা আর বক্ররেখা। এইবার রেখার কোনো শেষ আছে? না, এদিকেও চলে গেছে এদিকেও চলে গেছে। কিন্তু তুমি যদি একটা রেখার থেকে কিছুটা অংশ কেটে এরকম করে নাও, আর তার নাম দিয়ে দিলা এ, আর এখানে নাম দিয়ে দিলা বি, তার মানে তুমি বোঝাতে চাইছো এটুকুটা নিয়েছি ভাই, গোটাটা নেইনি। এটাকে বলবো আমরা কি? একটা রেখার অংশ, যাকে বলা হয় রেখাংশ। কি বলা হয়? রেখাংশ। তাহলে এ বি হচ্ছে একটা রেখার অংশ, যাকে বলবো রেখাংশ, তাই তো? রেখা তাহলে কি? রেখা অনির্দিষ্ট। রেখা কি? অনির্দিষ্ট, মানে এর কোনো শেষ নেই, দুই দিকেই চলতে থাকবে।
কিন্তু রেখাংশ এটা কিন্তু নির্দিষ্ট, এর একটা শুরু আর একটা শেষ আছে। দেখো শুরু এখানে, শেষ এখানে। তাহলে রেখা কি আর রেখাংশ কি, দুটোর মধ্যে কিন্তু ফারাক হয়ে গেল। রেখা যাকে ইংরেজিতে কি বলা হয়, লাইন, কি বলা হয়, লাইন। আর রেখাংশ যাকে বলা হয় লাইন সেগমেন্ট, কি বলা হয়, লাইন সেগমেন্ট বা রেখাংশ, একটা রেখার অংশ, তাকেই বলে রেখাংশ। তাহলে একটা গেল লাইন আর একটা গেল হচ্ছে কিন্তু লাইন সেগমেন্ট। মাথায় রাখতে হবে দুটো কিন্তু একই জিনিস নয়, দুটো আলাদা জিনিস একদম, ভালো করে মাথায় রেখো। এরপরে আমরা কিছু জিনিস শিখবো, এরপরে আমরা শিখবো রশ্মি। তাহলে রেখা কি জানলাম, রেখাংশ কি জানলাম, একটা সমতলের উপরে যদি কোনো রেখা টানা হয় সেটাকে কি বলে, সরল রেখা। আর একটা বক্রতলের উপরে রেখা টানলে তাকে কি বলে, সেটাকে বলে বক্ররেখা, তাই তো? তাহলে এই বিষয়গুলো পরিষ্কার একদম। চলো এবার আমরা নেক্সট দেখে নিই যে একটা বিন্দু নিলাম, একটা বিন্দু মানে একটা, দেখো শুরু হলো, শেষ কোথায় আছে, শেষ বোঝা যাচ্ছে না, মিলে গেছে। তাহলে শুরু হচ্ছে একটা বিন্দু দিয়ে আর শেষ কোথায়, মিলিয়ে গেল। তাহলে এই ধরনের আমরা জ্যামিতিক যে চিত্র হয় তাকে আমরা কি বলি, রশ্মি বা রে, রশ্মি বা রে বলা হয়। রের কিন্তু বা রশ্মির কিন্তু একটা শুরুর বিন্দু আছে, কিন্তু এর শেষটা কি অনির্দিষ্ট, বোঝা যাচ্ছে না কোথায় শেষ হবে, কিন্তু শুরু একটাই পয়েন্ট। তাহলে একটা বিন্দু দিয়ে যে সরলরেখা টানা হচ্ছে বা এক টানা হচ্ছে, কোথাও শেষ বোঝা যাচ্ছে না, তাকে কি বলবো, তাকে বলবো রশ্মি, তাই তো? তাহলে রশ্মি বা রে বুঝে গেলাম, এর কিন্তু একটাই প্রান্ত বিন্দু থাকে, দুটো থাকে না, রশ্মির একটাই প্রান্ত বিন্দু। আচ্ছা এবার দেখো তোমাকে বলা হলো একটা বিন্দু দিলাম, এই বিন্দু দিয়ে তুমি কতগুলো সরলরেখা টানতে পারো, তুমি একটা এরকম টানলা, এরকম টানলা, এরকম টানলা, এরকম এরকম এরকম, কত টানতে পারি আমি সরলরেখা, অসংখ্য। তাহলে এখানে প্রশ্ন হয় যে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যায়, তুমি বলবে অসংখ্য, অসংখ্য সরলরেখা টানা যায়, অসংখ্য সরলরেখা টানা যায় একটা মাত্র বিন্দু দিয়ে। আর যদি তোমাকে বলে যায় যে ভাই দুটো বিন্দু দিচ্ছি, তুমি এবার কতগুলো সরলরেখা আঁকতে পারবে, তাহলে কি করব, এই দেখো একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, এবার এটা দিয়ে সরলরেখা আঁকবো, এই দুটোকে যোগ করে দেব, কটা সরলরেখা হলো, একটি। তাহলে যখন তোমাকে দুটো বিন্দু দিয়ে দিবে কতগুলো সরলরেখা আঁকা যাবে বলবে, তখন তুমি বলবে একটি সরলরেখা আঁকা যাবে। তাহলে দুটো বিন্দু দিলে একটা, আর একটা বিন্দু দিলে অসংখ্য সরলরেখা আঁকা যায়। এইবার দেখো একটা সরলরেখা কতগুলো বিন্দু দিয়ে তৈরি, এই একটা সরলরেখা, একটা দুটো তিনটা এরকম করে প্রচুর বিন্দু দিয়ে তৈরি। তাহলে একটা সরলরেখা কতগুলো বিন্দু দিয়ে তৈরি হতে পারে, তুমি বলবে অসংখ্য বিন্দু দিয়ে তৈরি হতে পারে। আর একটা সরলরেখার উপর মনে করো এটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু বি, এটা একটা বিন্দু সি, এরকম তিনটে বা চারটে তুমি বিন্দু নিলা। তাহলে এই বিন্দুগুলোকে কি বলবো, যে বিন্দুগুলো, ভালো করে শুনবে আরো একবার, যে বিন্দুগুলো কোনো একটা সরলরেখার উপরে অবস্থিত হয় তাদেরকে কি বলা হয়, সমরেখ বিন্দু, কি বলে, সমরেখ বিন্দু। কতগুলি বিন্দু যদি, কতগুলি বিন্দু যদি একটা সরলরেখার উপরেই অবস্থিত হয় তাদেরকে বলে সমরেখ বিন্দু। পরিষ্কার একদম। চলো তাহলে সমরেখ বিন্দুটা জানলে যখন, তাহলে এর পাশাপাশি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখে, কি, মনে করো এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, অনেকগুলো সরলরেখা, কিন্তু সবাই পরস্পরকে এই একটা বিন্দুতে ছেদ করেছে, নাম কি, ও। তাহলে অনেকগুলি সরলরেখা যদি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, তাহলে এই সরল রেখাগুলোকে কি বলে, এই সরল রেখাগুলোকে বলে সমবিন্দু সরল রেখা, কি বলে, সমবিন্দু সরল রেখা। মাথায় রেখো ব্যাপারটা, অনেকগুলি সরলরেখা যদি একটা বিন্দুতে ছেদ করে তবে তাদেরকে কি বলি, তাদেরকে বলি সমবিন্দু সরলরেখা। আর ও একটা সরলরেখার উপরে অনেকগুলো বিন্দু থাকলে সেই বিন্দুগুলোকে বলি সমরেখ বিন্দু। তাহলে জ্যামিতিতে কিন্তু এই সূক্ষ্ম থিওরি যে ফারাকগুলো আছে জেনে যাও, পরীক্ষা একদম উড়িয়ে দেবে, এক্সিলেন্ট হবে। চলো তাহলে এই পয়েন্টগুলো আমাদের জানা হয়ে গেল, মাত্রাও জানলাম আমরা, তল জানলাম, রেখা জানলাম, রশ্মি জানলাম, তারপর এইবার সমবিন্দু সরলরেখা আর সমরেখ বিন্দু এগুলো কিন্তু জানলাম, তাই তো? বেশ,
তাহলে এই বিষয়গুলো আমাদের একদম জানা হয়ে গেল পরিষ্কারভাবে। আচ্ছা, এবার জ্যামিতির ওপরে যে জিনিসগুলো রয়েছে সেটা আমরা আজকের ক্লাসটা একটু ছোটই রাখছি। এরপরে আমরা নেক্সট ক্লাসে, ঠিক আজকের ক্লাসের পরের ক্লাসটাতে আসবে তোমাদের কোণ সম্পর্কে, ত্রিভুজ সম্পর্কে ডিটেলস, একদম ডিটেলস ওপরে ক্লাস নিয়ে আসবো, যা প্রাইমারি টেটে দারুণ হেল্প হবে। তা চলো, ছোট্ট ক্লাস, ভালো থেকো, পরের ক্লাসেই আমরা কোণ আর ত্রিভুজ নিয়ে ডিটেলস আলোচনা করবো।